হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে ভারতীয় দণ্ডবিধি আইনের একটি গুরুত্বপূর্ণ ধারা 498A সম্পর্কে কিছু কথা বলতে চাই। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। তার আগে জানাতে চাই যে 1860 সালে ভারতীয় দণ্ডবিধি আইনের প্রণয়ন হয়। ভাবতে পারেন স্বাধীনতার 87 বছর আগে এই আইন চালু হয়েছিল, যা 163 বছর পর সংশোধিত হয়ে ভারতীয় ন্যায় সংহিতা বা BNS-এ রূপান্তরিত হয়। 498A IPC ধারার পরিবর্তে এখন 85 BNS ধারায় মামলা রুজু হয়। এই আইনটি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল। বিবাহের নিষ্ঠুরতা, বিশেষ করে যৌতুকের দাবির সাথে সম্পর্কিত নিষ্ঠুরতা থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য। অনেক ভারতীয় পরিবারে বিবাহকে পবিত্র বলে মনে করা হয়, কিন্তু দুঃখের বিষয় হলো কিছু নারীর জন্য এটি মানসিক, শারীরিক ও আর্থিক নির্যাতনের কারাগারে রূপান্তরিত হয়। যৌতুক মৃত্যু ও পারিবারিক সহিষ্ণুতার ক্রমবর্ধমান ঘটনা মোকাবিলা করার জন্য 1983 সালে এই 498A ধারা চালু করা হয়েছিল। এই ধারায় কি বলছে? এই আইনের অধীনে যদি কোনো স্বামী বা তার আত্মীয়রা কোনো স্ত্রীর উপর নিষ্ঠুরতার স্বীকার করে, তা মৌখিক নির্যাতন, শারীরিক সহিষ্ণুতা ও মানসিক নির্যাতন অথবা ক্রমাগত যৌতুকের চাপের মাধ্যমেই হোক, তাদের 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা জরিমানাও হতে পারে। এখন আপনি বলতে পারেন, আইনের দৃষ্টিতে নিষ্ঠুরতা মানে কি? 498A বা 85 BNS ধারাতে নিষ্ঠুরতা মানে বলতে বোঝায় যে কোনো কাজ যা নারীকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করে, যে কোনো আচরণ যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যৌতুকের জন্য হয়রানি, যা বিয়ের আগে ও পরে হতে পারে। এই ধারাটি ধর্তব্য, জামিন অযোগ্য এবং আপোষযোগ্য নয়, অর্থাৎ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে বিনা ওয়ারেন্টেই গ্রেপ্তার করতে পারে। এতে জামিন না পাওয়া যেতেও পারে এবং আদালতের অনুমতি ছাড়া মামলা দায়ের করার পর এই মামলা আর প্রত্যাহার করা যায় না। এটি অনেক মহিলাকে অপমানজনক বিবাহ থেকে বেরিয়ে আসতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করার সাহস জুগিয়েছে। এটি সমাজকে মনে করিয়ে দেয় যে একজন মহিলা কোনো সম্পত্তি নয় এবং বিবাহ কোনো নির্যাতনের লাইসেন্স নয়। তবে আমাদের এই ধারার অপব্যবহারের উদ্বেগগুলিও সমাধান করতে হবে। এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেখানে স্বামী এবং তার পরিবারকে হয়রানি করবার জন্য মিথ্যা অভিযোগ ব্যবহার করা হয়। এই সংশ্লিষ্ট ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ন্যায় বিচার উভয়ের পক্ষের জন্যই ন্যায্য হওয়া উচিত। যদিও নারীদের সুরক্ষিত করতে হবে, কিন্তু মনে রাখতে হবে নিরপরাধ ব্যক্তিও যেন শাস্তি না পায়। তাহলে আমরা কিভাবে ভারসাম্য বজায় রাখব? নারীদের তাদের অধিকার সম্পর্কে শিক্ষিত করতে, ভয় ছাড়া প্রকৃত মামলা রিপোর্ট করতে উৎসাহিত করতে এবং অপব্যবহারকে নিরুৎসাহ করতে। আপনি যদি এমন অবস্থায় থাকেন যেখানে আপনি অনিরাপদ, অশ্রুত বা হুমকির সম্মুখীন হন, তাহলে জেনে রাখুন যে এই আইন আপনার পক্ষে। আপনি একা নন। সমস্ত পুরুষ ও তাদের পরিবারদের জন্য বুঝুন যে প্রেম ও শ্রদ্ধা বিবাহের ভিত্তি গঠন করে। যৌতুক দাবি করা ঐতিহ্য নয়, এটি একটি অপরাধ। কি বন্ধুগণ, কিছু বুঝতে পারলেন এই আইনি ভাষা? যদি বুঝতে না পারেন, এবার আমি সহজ ভাষায় বলছি। বিবাহের পর, সেটা হিন্দু ম্যারেজ হোক, মুসলিম ম্যারেজ হোক, আর যে কোনো ধর্মেরই বিবাহ হোক না কেন, বিবাহের পর যদি সেই স্ত্রীর স্বামী বা তার পরিবারের লোকজন যদি স্ত্রীর উপরে শারীরিক বা মানসিক অত্যাচার করে, তাহলে সেই পরিবারের বিরুদ্ধে 498A IPC ধারায় আগে মামলা রুজু হতো। এখন BNS-এর 85 ধারায় মামলা রুজু হয়। মেন কথা হচ্ছে, বিয়ের পরে যদি কোনো স্বামী বা তার পরিবার তার স্ত্রীর উপরে যদি
মানসিক বা শারীরিক অত্যাচার করে। শারীরিক মানে তো বুঝতেই পারছেন, মারধর করা, আর মানসিক মানে বিভিন্ন রকম গাল বন্ধ করা, আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া, বিভিন্ন রকম টেনশন দেওয়া, বাড়ি থেকে টাকা আনতে বলা। এই ধরনের যদি মানসিক এবং শারীরিক অত্যাচার করে তাহলে কিন্তু আপনারা এই ধারায় অভিযুক্ত হবেন। তবে এই ধারাকে হাতিয়ার করে কিছু কিছু মহিলারা তাদের স্বামীর উপর বা স্বামীর পরিবারের উপরে অযথা হয়রানি করত। সেই জন্য ললিতা কুমারী ভার্সেস স্টেট অফ ইউপি এই মামলাতে প্রথমে বলা হয়েছে যে সমস্ত মহিলারা কোর্টে অভিযোগ দায়ের করবে, আদালত যদি চায় তাহলে প্রথমে প্রাথমিক তদন্ত হবে, তারপরে মামলা শুরু হবে। তারপর অর্ণেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার মামলায় সুপ্রিম কোর্ট এই ধারাতে নির্বিচারে গ্রেপ্তার রোধ করার নির্দেশিকা জারি করেছেন। অর্থাৎ কারো বিরুদ্ধে এই ধারায় মামলা হলে প্রথমে তাকে নোটিশ করে এই মামলা সম্পর্কে জানানো হবে। অভিযোগকারী যদি একাধিকবার নোটিশ পেয়েও তদন্তকারীর আদেশ অমান্য করে তাহলে অভিযোগকারী বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার হবে। আর যদি কোনো অভিযুক্ত এই ধারায় দোষী সাব্যস্ত হয় তাহলে সে ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত জেল হতে পারে বা তার টাকা জরিমানাও হতে পারে। এবার একটা বাস্তব কথা বলি, যে কোনো মামলার ক্ষেত্রে যদি আসামি জামিন পেয়ে যায় তাহলে কিন্তু আপনারা ঘাবড়াবেন না, ভাববেন না যে এখানে সব শেষ হয়ে গেল। জামিন পাওয়া তাদেরও একটা অধিকার। আপনি আপনার নিজের জায়গায় অনড় থাকবেন, পুলিশকে তার নিজের মতন করে কাজ করতে দেবেন, আপনি দেখবেন বিচার আপনি পাবেনই পাবেন। আপনাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কোথাও কোনো অপরাধ হলে সেই অপরাধী বেকসুর খালাস পেয়ে যায়। বেকসুর খালাস পাওয়ার পেছনে অনেক কারণ থাকে, যেমন উপযুক্ত সাক্ষীর অভাব, পারিপার্শ্বিক প্রমাণের অভাব, সঠিক তদন্ত না হওয়া, আবার কখনো অভিযোগকারী নিজেই অপরাধীর সাথে মীমাংসা করে নেওয়া। আমার এই 25 বছর চাকরি জীবনে আমি অনেক জায়গায় দেখেছি যেখানে অপরাধীর সাজা হওয়া জাস্ট খালি সময়ের অপেক্ষা, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে অভিযোগকারী হোস্টাইল হয়ে যায়। হ্যাঁ, এটা ব্যতিক্রম। আইনের প্রতি ভরসা রাখুন, দেখবেন আপনি বিচার পাবেনই। সেকশন 498A বা 85 BNS একটি ঢাল বা তলোয়ার নয়। আসুন আমরা এই শক্তিকে সম্মান করি, বিজ্ঞতার সাথে ব্যবহার করি এবং এমন একটি সমাজ গড়ে তোলার জন্য একসাথে কাজ করি যেখানে প্রতিটি বিবাহই নিরাপদ, সম্মানজনক ও নির্যাতন মুক্ত থাকবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, শেয়ার করে দেশের কোনায় কোনায় পৌঁছে দিন, যাতে আমরা সকলেই এই ধারা সম্পর্কে সচেতন হই। আর এই ধরনের অ্যাওয়ারনেসমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও করার জন্য প্রেরণা দেয়। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। নমস্কার।